সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় আজ ট্রাইব্যুনাল ১-এর কার্যক্রম শুরু হবে বেলা ১১টায়। ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। সার্বিক পরিস্থিতি জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জাভেদ, নতুন করে কি তথ্য আমাদেরকে জানাতে পারেন? ট্রাইব্যুনাল ১-এর সামনে আছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে রায় ঘোষণা হওয়ার কথা, সেই রায়টি আজকে হবে। আমরা যতটুকু জেনেছি বেলা ১১টার দিকে এজলাসে বসবেন তিনজন বিচারক। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর, তিনি হচ্ছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এবং এছাড়া আরও দুইজন আছেন, এনামুল হক মোহিত এবং এর সাথে শফিল আলম মাহমুদ। এই তিনজনই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করবেন বেলা ১১টার দিকে। এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে এটি আসলে কত পৃষ্ঠার রায় হতে পারে, অথবা রায়ের যে অপারেটিভ পোর্শনটা বা অর্ডারিং যে পোর্শনটা শুরুতে কি সেটিই বলবেন, নাকি এই ব্যাকগ্রাউন্ড যেটি আছে, অর্থাৎ যে সাবমিশন প্রসিকিউশনের পক্ষ থেকে রাখা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা যেই বক্তব্যগুলো রেখেছিলেন, সাক্ষীরা তাদের জবানবন্দিতে যা কিছু বলেছেন, সেই বিষয়গুলো এখানে আসবে কিনা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তবে সাধারণত যেটি হয় যে এর আগে আমরা যখন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হতে দেখেছি, তখন আসলে যে অপারেটিভ পোর্শন বা একই সাথে যে অর্ডারিং পোর্শন, সেটি আসলে পড়ে তারা শেষ করেন। আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। আপনি জানেন যে জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেখানে এই আন্দোলনটি আসলে শুরু হয়েছিল একটি কোটা সংস্কারের আন্দোলন হিসেবে, যেটি হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন বিচারপতি খিজির হায়াত চৌধুরীর একটি বেঞ্চ, এবং সেখানে একটা সময় এই কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল ২০১৮ সালে। পরবর্তীতে ওই যে প্রজ্ঞাপনটি বাতিল করে সেটিকে অবৈধ ঘোষণা করা হয় এবং এর ফলে এই কোটা প্রথা আবারও চালু হয়। এবং এর প্রেক্ষিতেই গত বছরের ২০২৪-এর ১ জুন যেদিন এই রায়টি দিয়েছিলেন, সেদিন থেকেই আন্দোলন শুরু হয়েছিল। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কিছু ছাত্র তারা আন্দোলন শুরু করেন এবং তারপরে কয়েকদিন পরে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ব্যানার তৈরি হয় এবং তারপর থেকে আন্দোলনটি চলতে থাকে। আন্দোলন বেগবান হয় আসলে ঈদের পরে জুলাই মাসে, এবং প্রথম দিকে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে পুলিশ যখন মারমুখী হয়ে ওঠে, পুলিশ যখন ছাত্র জনতার উপরে হামলা করতে শুরু করে, তারপরে কিন্তু এই আন্দোলনটি আরও বেশি দানা বাঁধে। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধান নির্দেশদাতা এবং তার নির্দেশ তিনি দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আসাদুজ্জামান খান কামাল তিনি সাবেক আইজিপি, তখনকার যিনি আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার মাধ্যমে সারা বাংলাদেশের যে পুলিশের বিভিন্ন ইউনিট, তাদের মাঝে কিভাবে এই আন্দোলনকারী ছাত্র জনতাকে দমন করা হবে, তাদের আন্দোলনটাকে কিভাবে দমন করা হবে, সেই বিষয়গুলো তারা দেখভাল করেছেন। ৫ আগস্ট যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যায়, তার আগে নির্বিচারে হত্যা করা হয় ছাত্র জনতাকে। আমরা দেখেছি যে বারান্দায় দাঁড়িয়ে থাকা অনেক শিশু, তারাও এই পুলিশের গুলি থেকে রেহাই পায়নি। অনেকে রাস্তায় বেরিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ১৯শে জুলাই বনশ্রীতে একটি শিশু মুসা, তিনি আইসক্রিম কিনতে বায়না ধরেছিলেন তার বাবার সাথে, এবং সেই দিনটি ছিল শুক্রবার। তিনি নিচে নেমেছিলেন জুমার নামাজের পরে, এবং আইসক্রিম কিনতে যখন তার বাবা যায়, তার সাথে তার দাদি ছিলেন মায়া ইসলাম। পুলিশের একটি গুলি সেই মুসার মাথায় গুলিবিদ্ধ হয়। সেই গুলিটি তার মাথা ছিদ্র হয়ে তার দাদির পেটে লাগে এবং তার দাদি মারা যায়, মায়া ইসলাম। এরকম আরও অনেক ঘটনার নজির রয়েছে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এবং ১৪ই জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফর শেষে তিনি বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তখন তিনি মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই দুইটি আলাদা ভাগ করে ফেলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধারা মেধাবী নয়, তাহলে কি রাজাকারের ছেলেরা মেধাবী কিনা, তারাই কি চাকরি বাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা চাকরি বাকরি পাবে কিনা, এই প্রসঙ্গ নিয়ে যখন তিনি বক্তব্য দেন, তারপরে আন্দোলনটি আরও বেশি উত্তাল হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
ওই রাতেই বিভিন্ন হল থেকে, এমনকি মেয়েরাই অগ্রণী ভূমিকা পালন করেছিল, মেয়েদের হল থেকে মিছিল নিয়ে তারা নিজেদেরকে রাজাকার বলে তারা স্লোগান দিতে থাকে। এরপরে আর এই আন্দোলন দমানো যায়নি। 16ই জুলাই আবু সাইদকে হত্যা করা হয়েছিল। তারপরে আন্দোলনটি কিন্তু আরও বেশি বেগবান হয়েছিল এবং আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তাকে একেবারে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছিল এবং পুলিশের গুলিতে তিনি নিহত হন। এর পরবর্তীতে আমরা বিভিন্ন কল রেকর্ডে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তিনি তখনকার আইজিপির সাথে কথা বলেছেন এবং এই যে পোস্টমর্টেম রিপোর্ট সেটি বারবার পরিবর্তনের চেষ্টা করেছিলেন। এইরকম অনেক ধরনের ঘটনা আমরা তখন দেখেছি। এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট তিনি ভারতে চলে যেতে বাধ্য হন পদত্যাগ করে এবং তিনি ক্ষমতাচ্যুত হন। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তারা গঠনের পরে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেছিলেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেখানে আসলে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে তাদের বিচার এই ট্রাইব্যুনালে হবে। ততদিনের ট্রাইব্যুনালের ওই সময়কার যারা প্রসিকিউশনে যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই পালিয়ে চলে গিয়েছিলেন। ট্রাইব্যুনাল একেবারে অরক্ষিত ছিল। এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। তাজুল ইসলামকে, অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর এবং তার সাথে আরও 4 জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এখন 16 জন প্রসিকিউটর রয়েছেন এবং তারা যখন ট্রাইব্যুনালকে পুনর্গঠন করার পরে বিচারক নিয়োগ দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়। তখন পর্যন্ত একটি ট্রাইব্যুনাল ছিল, পরবর্তীতে 2টি ট্রাইব্যুনাল হয় এবং এই ট্রাইব্যুনালটি ট্রাইব্যুনাল 1 নামে পরিচিত। এর সাথে আরও 2 জন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছিল এবং প্রথম যেদিন তাদের বিচার কাজ শুরু হয়েছিল, বিচার কার্যক্রম, সেই দিনটি ছিল গত বছরের 17ই অক্টোবর এবং সেদিন প্রথম যে অভিযোগটি আদালতের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছিল, যে অভিযোগটি সেটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ। এবং সেদিন আরও একটি অভিযোগ দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে সাবেক মন্ত্রী উবাইদুল কাদের, আমির হোসেন আমু, আনিসুল হক, কয়েকজন উপদেষ্টা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু থেকে শুরু করে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের আইজিপি থেকে শুরু করে আরও অনেকেই এই মামলায় তারা অভিযুক্ত হয়েছিলেন। সেই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল 17ই অক্টোবর এবং তাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল যে যাতে করে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে বিচারের মুখোমুখি হন। কিন্তু সেই সময়ের ভিতরে 1 মাস তাকে সময় দেওয়া হয়েছিল নভেম্বরে, কিন্তু এই 1 মাস সেই সময়টি তাদেরকে সময় প্রেক্ষিতে তাদেরকে সেদিন তিনি হাজির না হয়। এরপরে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছিল। অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন এই মুহূর্তে আমার সাথে আছেন। তিনি যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবী হিসেবে আপনি নিয়োগ পেয়েছিলেন এবং দীর্ঘদিন যে 84 জন সাক্ষী জবানবন্দি নেওয়া হয়েছিল, কিন্তু আদালতে 54 জনের সাক্ষী উপস্থাপন করা হয়েছিল। সেই সাক্ষীদেরকে আপনি জেরা করেছিলেন এবং আপনি এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত আপনি আসলে প্রত্যাশা করছেন, আপনি একই সাথে বলছেন যে সুষ্ঠু বিচার হয়েছে, বিচার নিয়ে আপনি কোনো প্রশ্ন তুলছেন না। একই সাথে আপনি বলেছেন যে রাষ্ট্রপক্ষের কাছ থেকে আপনি সব ধরনের যে সুবিধা, তাদের যে তথ্য উপাত্ত দেওয়ার কথা সেগুলো আপনি পেয়েছেন, কিন্তু আপনি আপনার আসামিদের মনে করছেন যে তারা আইনি সুবিধা আপনি পেয়েছেন এবং আপনি মনে করছেন যে তারা খালাস পাবেন। আপনার আসলে কোন যুক্তিতে মনে হচ্ছে যে তারা খালাস পাবেন? কারণ সবগুলো প্রমাণ প্রসিকিউশন থেকে বলা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার এবং অকাট্য প্রমাণ তারা দেখিয়েছেন। আপনার কাছে কেন মনে হচ্ছে খালাস পাবেন? আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বিষয়টা আমি আগেও বলেছি যে 10টি বক্তব্য যদি আমার বিপক্ষে যায় আর একটি বক্তব্য যদি আমার পক্ষে যায় এবং সেই পক্ষটি যদি জোরালো হয়, তাহলেই আমার পক্ষে আসামি খালাস পেতে পারে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এইখানে যে আমার বিরুদ্ধে অভিযোগটা হলো আমি নির্দেশ দিয়েছি আমার শেখ হাসিনা, হ্যাঁ আমি বলতে শেখ হাসিনা, এটা বুঝতে হবে, এটা স্বাভাবিক কথা। আমার ক্লায়েন্ট নির্দেশ দিয়েছে এই অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছেন, লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন
নির্দেশটাই আসলে প্রধান আমার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু আমার কথা হলো একটাই, যে কিভাবে নির্দেশ দিলাম, ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে, সরি ভিডিও না, অডিও কলের মাধ্যমে। আমি হাসানুল হক ইনুর সাথে কথা বলেছেন, ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল, এই অডিওগুলোই তো উপস্থাপন করা হয়। হ্যাঁ, যে ওই অডিওগুলো উপস্থাপন করা হয়েছে। এই অডিওগুলোর ভিতরে আমার বক্তব্য ছিল একটাই, যে অডিওগুলোকে ফরেনসিক কে করেছে? ফরেনসিক করেছে সিআইডি বাংলাদেশ একটি প্রতিষ্ঠান, এবং গভর্নমেন্টও বাংলাদেশের। এই মামলাও করেছে বাংলাদেশ। এই যারা মামলা করেছে তারাও এই সরকারের, যারা সিআইডি এই সরকারের, সবাই সরকারের। আমি সিআইডিকে ডিজার্ভ করতে চাই না, সিআইডিও একটা প্রতিষ্ঠান, তারা করেছে, এটার একটা ফরেনসিক করেছে। আমার কথাটা ছিল একটাই, যে এই ফরেনসিক রিপোর্টটা ইন্টারন্যাশনালি অন্য কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা যদি এই রিপোর্টটাকে যদি আর একবার যদি আপনার ক্রস চেক করা যেত, তাহলেই বোঝা যেত যে এইটা সঠিক। কিন্তু একটা জিনিস বলি আমির ভাই, একটা জিনিস হচ্ছে বিবিসির একটি রিপোর্ট তারা যে ফরেনসিক করেছিল, এবং আল জাজিরারও একটা রিপোর্ট, সেটাও কিন্তু প্রসিকিউশন তারা আদালতে উপস্থাপন করেছে। হ্যাঁ, করেছে, কিন্তু আমি আল জাজিরা বা বিবিসি সেটা ভিন্ন প্রেক্ষাপট। আমার কথা হলে রাষ্ট্রকে প্রমাণ করতে হলে আমাদের এই যে ক্রস চেকটা বা ক্রস ম্যাচিংটা, এইটা কিন্তু তারা করেন নাই। অন্য একটা ইন্টারন্যাশনাল একটি প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা ওনাদের করা উচিত ছিল। যদি করতেন তাহলে আমি এটাকে বিশ্বাস করতে পারতাম। আমি বিশ্বাস করি না ওইটাকে, এবং আমার বিশ্বাস যেহেতু আমি করি না, লার্নেড কোর্ট যদি আমার সঙ্গে একমত হন তাহলে আমার আসামি খালাস পাবে। আপনি যখন জেরা করেছেন, এখানে যেমন মাহমুদুর রহমান আসছিল, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তারাও ছিলেন, আপনি জেরা করতে গিয়ে আসলে কোনো অসঙ্গতি পেয়েছেন যে সাক্ষীরা যেই কথাগুলো জবানবন্দিতে বলছেন সেখানে কোনো বৈপরীত্য আছে? পেয়েছি। যেমন আমার কথা নাহিদ ইসলাম বলেছে 4 তারিখে তারা ডক্টর ইউনূস স্যারকে প্রস্তাব দিয়েছিল সরকার প্রধান হওয়ার জন্য। তাহলে একটা জিনিস এখানে বুঝতে হবে, যে 4 তারিখে কিভাবে তারা জানলো। দ্যাট মিনস এখানে একটা এই ঘটনার পেছনে আরেকটি ঘটনা নিশ্চয়ই ছিল, মানে কোনো পূর্ব পরিকল্পনার সন্দেহ করছেন? রাইট, এই পূর্ব পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে এটা হয়েছে। এইখানে আমার যারা ক্লায়েন্ট, তাদের কোনো ত্রুটি ছিল না। এটা একটা সাজানো একটি ঘটনা, একটা তৈরি করা হয়েছে। এই তৈরিকৃত ঘটনায় তাকে ভিকটিম করা হয়েছে। সে আসলে প্রকৃতপক্ষে দোষী না। বিচার যখন চলেছে আসামিরা খালাস পেতে পারে। আপনি মানে বিচার যখন চলেছে তখন তো আপনি দেখেছেন যে আপনি সুষ্ঠু বিচার হয়েছে বলে মনে করছেন? আমি তো যা হয়েছে ছিল, আমি খুব একটা দেখি নাই। আমার কাছে ওরকম কিছু মনে হয় না যে খুব অসুস্থ ছিল, এরকম আমার কাছে মনে হয় নাই। তার মানে আপনি এখন সর্বশেষ কি আপনার প্রত্যাশা? আমার আসামি খালাস পাবে, এটাই আমার প্রত্যাশা। পাইলে আমি খুশি হব। তবে রায় যেটা হবে, লার্নেড ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবে সেটাই সিদ্ধান্ত। আমার কাছে কি মনে হয় যে আপনি তো আসলে মামলার যে নথিপত্র ছিল সেগুলোর ভিত্তিতেই কিন্তু আপনি জেরা করেছেন বা সাক্ষীদেরকে আপনি, কিন্তু যদি আপনার আসামিরা আইনের বিচারের মুখোমুখি হতেন এবং তারা যদি আসলে থাকতেন, তাহলে কি আরো ভালো জেরা বা আরো হতে পারতো কিনা, এটা একটু বলবেন? অবশ্যই হতে পারতো। এই যে সমস্ত অডিও ভিডিও, যে সমস্ত ঘটনা দেখানো হয়েছে, রাষ্ট্র তার সুবিধা মতো দেখিয়েছেন। এর আগে পরে অনেক কথা থাকতে পারে, ওই ভিডিওর মধ্যে আগে আছে, হয়তো পরে অন্য কথা আছে, কথা এসছে। যেমন আমি একটা কথা বলি, ছোট্ট কথা, যেমন এখানে প্রস্তাব করিবেন, না করিলে আপনার দণ্ড হবে, 1000 টাকা দণ্ড হবে। এই যে না করিবেন দিয়ে দাঁড়িয়ে দেওয়া আর করিবেন না দিয়ে দাঁড়িয়ে দেওয়া, এর মধ্যে যে তফাৎটা হয়, এই তফাৎ হইতে থাকতেও পারে ভিতরে, যেটা তো আমি বের করতে পারি নাই। তারা থাকলে হয়তো আরো অন্যরকম হতে যায়। রাইট, তারা থাকলে অবশ্যই অন্যরকম হতে পারত। আরো অনেক তথ্য উপাত্ত যেগুলি প্রমাণের ব্যাপারে কাজে লাগতো। আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন? আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে।